হ্যালো অল ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে আমি নিজে চালাই স্কুটার, কিন্তু সবসময় কথা বলি বাইক নিয়ে। স্কুটার নিয়ে আমি নাকি কিছু বলি না। স্কুটারের অনেক সমস্যা, অনেক টিপস দরকার অনেকের, কিন্তু সেটা নিয়ে আমি কখনো কথা বলি না। এটা আমার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ। তো আজকে এই অভিযোগ থেকে নিজেকে কিছুটা অব্যাহতি দেওয়ার চেষ্টা করব, কারণ আজকের টপিক হচ্ছে পুরোপুরি স্কুটার। প্রথমেই বলে নিই, বাংলাদেশে স্কুটার আসলে এখনও অনেক নিশ একটা মার্কেট, অনেক ছোট একটা মার্কেট। বাইকের তুলনায় ইদানিং কিছুটা বেড়েছে, বিশেষ করে সিটিগুলোতে। ঢাকা সিটিতে আমরা অনেক স্কুটার এখন দেখি। একটা সময় ভাবা হতো স্কুটার হচ্ছে মেয়েদের বাহন, এটা পুরুষরা চালায় না। আর যেহেতু স্বভাবতই বাংলাদেশে মেয়েদের সেলফ ড্রাইভের টেন্ডেন্সিটা এখনও অতটা পরিপক্ক নয়, সে কারণে স্কুটারের সার্বগ্রিকভাবে মার্কেটটা একটু ছোট ছিল, এবং পুরুষরা যেহেতু খুব বেশি চালাতো না, ওভারঅল এইটা খুব বেশি গ্রো করেনি। তবে বিগত করোনার সময় থেকে মানুষ যখন একটা পার্সোনাল বাহনের প্রয়োজনীয়তাটা অনেক বেশি অনুভব করলো, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা, তখন থেকে কিন্তু আসলে নারী পুরুষ সবার জন্যই একটা নিজস্ব বাহনের প্রয়োজনীয়তাটা বাড়তে থাকলো। এবং সেই সময় থেকে কিন্তু সিটি কেন্দ্রিক যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে স্কুটারের দিকে ঝুঁকতে শুরু করলেন। এবং আমার পরিচিত অনেকেই আছেন যারা বাইকও চালান, পাশাপাশি স্কুটারও চালান। আমি নিজেই যেমন স্কুটার পছন্দ করার একটা অন্যতম কারণ ছিল যেটা চালানো খুব সহজ, ইজিলি ম্যানুভার করা যায় জ্যামের রাস্তায় বা অন্য জায়গায়। বিশেষ করে সিটি রোডগুলোতে স্কুটার চালানোটা খুবই আরামদায়ক একটা ব্যাপার। এবং সেই সাথে আমার একটা ব্যাপার ছিল যে আমার বাসায় যেহেতু আমার বাবা আছেন, বৃদ্ধ মানুষ, অলমোস্ট তার রিটায়ারমেন্টের চলে গেছেন, তো সেই অবস্থান থেকে তার জন্য যদি একটা বাইক হয় সেটা হয়তো সে কখনো চালাতে পারবে না, কিন্তু একটা স্কুটার যদি হয় সে মাঝে মধ্যে বাজারে যায়, এদিক ওদিক যায়, সেও চাইলে এটা চালাতে পারবে। বা আমার ওয়াইফ আছে বাসায়, আমার ভাবি আছেন, তো ওনারাও যদি চান মাঝে মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন বা আশপাশে একটু ঘুরতে যাবেন, চাইলে কিন্তু স্কুটারটা ইউজ করতে পারবেন। সো আমি আসলে একটা ফ্যামিলি বাইক হিসেবে বা ফ্যামিলি প্রয়োজনীয় একটা বাহন হিসেবে কিন্তু আমি স্কুটার চুজ করেছি। এবং আমার মতো আরও অনেকেই আজকাল স্কুটার নিচ্ছেন এবং বাইক স্কুটার পাশাপাশি চালাচ্ছেন, কিংবা হাজব্যান্ড ওয়াইফ চালাবেন, কিংবা কিছুই না একাই চালাবেন, বাট স্টিল আস্তে আস্তে স্কুটারের দিকে ঝুঁকছেন। সো স্কুটারের মার্কেটটা যখন বড় হচ্ছে, স্কুটারের ইউজার যখন বাড়ছে, স্বভাবতই স্কুটার নিয়ে আলোচনাটা বাড়ছে, প্রবলেমগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তো কী কী প্রবলেম আমরা সাধারণত স্কুটারে ফেস করি সেটা নিয়ে আজকে একটু আলাপ করি। আমার কাছে কয়েকটা লিস্ট আছে, সাধারণত এগুলো বিভিন্ন গ্রুপে আলোচনা হয়ে থাকে। তো সেগুলো নিয়ে আমি প্রথমে একটু দেখব যে কী কী জিনিস আমরা কমনলি শুনতে পাই যে এই প্রবলেমটা আমরা ফেস করি। তার বাইরেও যদি কোনো কিছু মিস হয়, আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে যথাযথ সাহায্য করার জন্য। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা হয়, বিশেষ করে যেহেতু এখন শীতকাল, সো শীতকাল হিসেবে সকালবেলা স্টার্ট নিতে চায় না। এটা মোটামুটি বেশ কমন একটা প্রবলেম। অ্যান্ড স্কুটার যদি হয় স্পেশালি, তাহলে এটা স্কুটারের জন্য আরও একটু বেশি এই প্রবলেমটা হয়। কেন হয় আমি বলি। শীতের সকালে আসলে কি হয়, ইঞ্জিনটা যেহেতু ঠান্ডা থাকে, স্বভাবতই এটা কোনো কিছুই মুভ করতে চায় না। এটা তো আমাদের ক্ষেত্রেও হয়। শীতের সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছে করে না আসলে যে সকালের যে কাজগুলো আছে এগুলো শুরু করি, আর একটু লেপ মুড়ি দিয়ে থাকতে ইচ্ছে করে। তো ইঞ্জিনের ব্যাপারটা কি হয়, ইঞ্জিনটা আসলে এরকম যে শীতের জন্য সে লেপ মুড়ি দিয়ে থাকতে চায় তা না, কিন্তু ঠান্ডা থাকার কারণে এর যে অয়েলটা আছে সেই অয়েলটা অনেক বেশি ঘন হয়ে যায়, গাঢ় হয়ে যায়, এবং এটার যে মুভেবল পার্টসগুলো ছিল সেগুলো আসলে জমে যায়। তো যে কারণে এই সকালবেলার যে স্টার্ট করাটা, শুরু করাটা, এটা একটু বেশি সময় লাগে। এটা যে কোনো ইঞ্জিনের বেলাই প্রযোজ্য। স্কুটারে কি হয়, অ্যাপার্ট ফ্রম দিস ইঞ্জিন মুভমেন্ট বা ব্যাটারির যে ব্যাপারটা থেকে, অনেক সময় সেলফ নিতে চায় না কারণ ব্যাটারিটা শীতে বসে যায়। তো সেটার বাইরেও যে জিনিসটা স্কুটারের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ফুয়েল লাইন। হ্যাঁ, স্কুটারে কিন্তু ফুয়েলের কোনো আলাদা নব নেই, যেটা বাইকে থাকে। যেহেতু স্কুটারে আলাদা কোনো নব নেই, এটা আসলে ফুয়েল লাইনটা অন হয় কীভাবে, ভ্যাকুয়ামের টানে। অর্থাৎ ইঞ্জিন যখন চলবে, ইঞ্জিনের ভেতরে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হবে সেইটার টানে একটা ভ্যাকুয়াম ভালভ আছে ফুয়েল ট্যাঙ্কের নিচে, সেটা অন হবে এবং তারপরে ফুয়েলটা আসতে শুরু করবে। তো যেহেতু ইঞ্জিনটা বন্ধ ছিল, ভ্যাকুয়ামের কোনো প্রেশার ছিল না, ভালভটা অফ ছিল, সকালবেলা আপনাকে শুধু ইঞ্জিন যে স্টার্ট দিতে হবে তা না, এই ভ্যাকুয়ামটাও ক্রিয়েট করতে হবে এবং ফুয়েল লাইনের যে সাপ্লাইটা সেটাকেও ইনশিওর করতে হবে। সো এই ডাবল কাজ করতে হয় বলে স্কুটারের ক্ষেত্রে আপনাকে একটু বেশি এফোর্ট দেওয়ার দরকার হয়। তো এই জন্য যেটা করতে হয় আসলে, বেটার ওয়ে হচ্ছে সকালবেলা স্টার্ট কুইক নেওয়ার জন্য চোখ বা বাই স্টার্টার যেটাই আছে আপনার বাইকে বা আপনার স্কুটারে, সেটাকে অন করে তারপরে আপনি স্টার্ট দেন, তাহলে আপনার স্টার্টটা একটু দ্রুত নেবে
এবং একবার স্টার্ট নেওয়ার পরে কিন্তু আপনাকে কিছুক্ষণ এটার আরপিএমটা ধরে রাখতে হবে। যদি আপনি চোখ টেনে স্টার্ট দেন তাহলে আপনাকে অ্যাক্সিলারেটর দেওয়ার দরকার নেই এবং সেটা রিকমেন্ডেডও না। বাট আপনি যদি এমনিতেই স্টার্ট দিতে পারেন তাহলে আপনাকে কিছুক্ষণ ইঞ্জিনটাকে গরম করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর দেওয়ার মাধ্যমে। এবং কিছুটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এটা স্ট্যাবল হবে স্টার্টটা। তো এটা খুব নর্মাল একটা ফেনোমেনা, এটা সবারই হয়, এটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার কিক দিতে বেশি কষ্ট হয় এবং ব্যাটারি বসে গিয়ে থাকে, আপনি ব্যাটারিটা চার্জ করে নিতে পারেন। শীতকালে ব্যাটারিটা একটু বসেই যায়, ভালো ব্যাটারিও কিছুটা বসে যায়। আপনার যদি বেশি সমস্যা হয় প্রয়োজনে ব্যাটারি চার্জ করে নিন বা চেঞ্জ করে নিন, কিন্তু এটা নর্মাল, এটা হবেই, এটাতে আসলে কিছু করার নেই। সেকেন্ড যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে স্টার্ট নিয়ে কিছুক্ষণ ঝাঁকায়, গাড়িটা মনে হচ্ছে যেন স্টার্ট অফ হয়ে যাবে যাবে একটা ভাব, ঝাঁকাতে থাকে। একই কারণ, ইঞ্জিনটা যেহেতু গরম হতে একটু বেশি সময় নেয়, রানিং হতে একটু বেশি সময় নেয়, সুতরাং প্রথম দিকে ওকে ওই শক্তিটা সে তৈরি করতে পারে না, ফলে এটা কিছুক্ষণ ঝাঁকাতে থাকে। তো একই টিপস, আপনাকে একটু গরম করে নিতে হবে কিছুক্ষণ অ্যাক্সিলারেটর দেওয়ার মাধ্যমে। ইঞ্জিনটা একটু দ্রুত গরম হলে তারপরে আপনি মুভ করতে পারবেন, তখন আর ঝাঁকাবে না। কিন্তু যতক্ষণ ইঞ্জিন টেম্পারেচারে অপারেটিং টেম্পারেচার না আসতে পারছে ততক্ষণ কিন্তু স্বাভাবিকভাবেই এটা একটু ঝাঁকাবে। এবং এটা গরমের দিনে আমরা কেন ফিল করি না, কারণ গরমের দিনে খুব দ্রুত অপারেটিং টেম্পারেচারে চলে যায়। শীতকালে যেহেতু সময়টা একটু বেশি লাগে, এই জন্য আমাদের একটু বেশি সময় পর্যন্ত এই ঝাঁকুনিটা ফিল হয়। এর বাইরে কি হয় যে চলতে শুরু করলে হালকা ভাইব্রেশন হয়। অনেক সময় এরকম হয় যে আমি যখন স্কুটারটা টান দিলাম, যেহেতু এটার কোনো গিয়ারের ব্যাপার নেই, প্রথম 10, 15, 20 স্পিড ওঠার সময় একটু ভাইব্রেট করতে থাকে। এটা স্কুটারের জন্য আসলে একটা কমন ফেনোমেনা, এটা আসলে কম বেশি সব স্কুটারেই হয়। যেটা ট্রান্সমিশন একটু বেশি স্মুথ সেটাতে একটু কম ফিল হয়, যেটা ট্রান্সমিশন একটু কম স্মুথ সেটাতে একটু বেশি ফিল হয়। এটা সাধারণত হয় আসলে ড্রাইভ বেল্টের কারণে, যেহেতু এটা একটা রাবারের বেল্ট। এই বেল্টটাও একই রকম ব্যাপার, যে এটা আসলে এটার অপারেটিং পর্যায়ে চলে আসার জন্য একটু সময় লাগে, সেটার কারণে একটু ভাইব্রেট করে। এটার সাথে আসলে শীত বা গরমের কোনো সম্পর্ক নেই, এটা সবসময়ই সাধারণত এই ভাইব্রেশনটা হয়। এটা যদি আপনার একটু বেশি ফিল হয়, যদি মনে হয় যে শক্তি আসলে কম পাচ্ছে বা বেশিই ভাইব্রেট করছে, তাহলে আপনি যেটা করতে পারেন, ওয়ার্কশপে গিয়ে ড্রাইভ চেনটাকে একটু চেক করে নিতে পারেন যে এটা বেশি ক্ষয় হয়ে গেছে কিনা। মনে রাখবেন, ড্রাইভ চেন যেটা স্কুটারের, এটা কিন্তু কখনো ভেতর থেকে ক্ষয় হবে না। অন্যান্য ড্রাইভ পুলিতে যেটা হয়, যেটা ভেতর সাইডটা ক্ষয় হয়, হোয়ারএস স্কুটারের ড্রাইভ পুলিটা কিন্তু পাশ থেকে ক্ষয় হয়। কারণ এইটা আসলে কাজ করে হচ্ছে দুই পাশে চেপে ধরে রাখে, ট্রান্সমিশন সিস্টেমটা দুই পাশ থেকে চেপে ধরে রাখে, ফলে এটার যা ক্ষয় হওয়ার পাশ থেকে হয়। সো স্কুটারের যে বেল্ট পুলিটা আছে এটা সবসময় ক্ষয় হয় পাশ থেকে, এবং এটা মাপতেও হয় হচ্ছে উইডথ, কখনোই এটার ডেপথ মাপা যাবে না। ডেপথ কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে উইডথটা। তো সেটার একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই পর্যন্ত ক্ষয় হয়ে গেলে আপনার ড্রাইভ বেল্টটা চেঞ্জ করে ফেলতে হবে। সো আলটিমেটলি এটাই হচ্ছে সমাধান, বাট নর্মালি কিছুটা ঝাঁকাবে, এটা খুব স্বাভাবিক। এবং এটা আবার ইঞ্জিন যখন পুরোপুরি স্মুথ হয়ে যায় তখন এই ঝাঁকানিটা আবার কমেও যায়। তো এটা নর্মাল ব্যাপার, এটা হয়ে থাকে আমাদের অনেকেরই। এর বাইরে কোশ্চেন থাকে আমাদের যে ব্রেক ঠিক মতো কাজ করে না, স্কিড করে অনেকের। প্রথম কথা হচ্ছে, স্কুটারের যেহেতু চাকাটা ছোট, এটা আপনি নর্মাল বাইকের মতো ব্রেকিং এফিসিয়েন্সি কখনোই পাবেন না, যদি না আপনার এবিএস হয় বা রেডিয়াল টায়ার হয়, ওয়াইডার টায়ার হয়, বড় চাকার স্কুটার হয়, তাহলে আপনি এটা কম ফিল করবেন। বাট সাধারণত আমাদের দেশে মিড রেঞ্জের যে স্কুটারগুলো আছে, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি চাকা এবং 100 সেকশনের চাকা হয় সাধারণত, বা 110 ম্যাক্স। তো এই উইডথের এবং এই সাইজের চাকাগুলো কিন্তু একটু স্কিড প্রবণই হবে। এটা আপনি কখনোই বাইকের মতো একদম স্মুথ ব্রেকিং পাবেন না, কিছুটা এটা স্কিড করার প্রবণতা থাকবে। এটার জন্যই যেটা করা হয়, অনেক আগে থেকে স্কুটারে কিন্তু কম্বিনেশন ব্রেক বা হিরোর ভাষায় বলে ইন্টিগ্রেটেড ব্রেক, কেউ কেউ বলে ইউনাইটেড ব্রেকিং সিস্টেম, ইউবিএস। তো এক একজন এক এক নামে ডাকে, ডুয়েল ব্রেক বলে, কম্বি ব্রেক বলে, অর্থাৎ দুই চাকাকে একসাথে ব্রেক করতে হবে। এই মেকানিজমটা কিন্তু স্কুটারে অনেক আগে থেকেই চালু আছে এবং শুরু করা হয়েছে শুধুমাত্র এই স্কিডিংটা কমানোর জন্য। তারপরেও তাহলে কেন স্কিড করে? আমার বাইক তো তারপরেও আমি থামাতে গেলে স্কিড করে। কেন স্কিড করে? কারণ হচ্ছে যে আপনার এই ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা ইউবিএস বা আইবিএস বা সিবিএস যেটাই বলুক, টেকনোলজি একই, এক একজন এক এক নামে ডাকে। এই ব্রেকিংয়ের যে মেজারমেন্টটা আছে, যে অ্যালাইনমেন্টটা আছে, হ্যাঁ, যে অ্যাডজাস্টমেন্টটা আছে, সেটা ঠিক নেই। এটা অনেকের ক্ষেত্রেই হয়, অনেকেই আমরা বুঝি না যে এটা কীভাবে ঠিক করতে হয়। ইভেন আমাদের অনেক টেকনিশিয়ানও এটা ভালো মতো বোঝে না। তারা আসলে কোনো রকমে অ্যাডজাস্ট করে দেয়, কিন্তু দুইটা যে একই সাথে থামলো কিনা চাকাটা, এটা আর চেক করে না। ফলে যেটা হয়, আমি যখন ব্রেক করি দেখা যায় যে সামনের চাকাটা আগে ব্রেক হয়ে গেছে, পেছনের চাকার উপরে যেহেতু ফুল লোডটা এবং ইঞ্জিনটা আসলে পেছনের চাকাকেই ঘোরাচ্ছে, সেই সময় একটু স্কিড করে।
আবার যদি আমার পেছনের চাকা বেশি আগে থেমে যায়, সামনের চাকা যদি না থামে, তখনও কিন্তু আপনার স্কিড করবে। তো এটা খুব কম হয়, সামনের চাকা স্কিডটা কম করে কেন আমি বলি, কারণ সামনের চাকা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি ডান হাতের ব্রেক চেপেও থামাতে পারেন, কিন্তু পেছনের চাকা আপনি শুধুমাত্র বাম হাত দিয়েই ব্রেক করতে পারবেন, এবং বাম হাতের ব্রেকের সাথেই আসলে সামনের এবং পেছনের দুইটা চাকাই কানেক্টেড। সো যদি অ্যাডজাস্টমেন্টটা ঠিক না থাকে, তাহলে কী হবে, বাম হাত আপনি প্রেস করছেন, শুধু সামনের চাকা থেমে যাচ্ছে, পেছনের চাকা তখনও থামছে না। তখন কি হয়, তখন হচ্ছে ওই চাকাটা সামনের চাকা থেমে যাওয়ার পরও যখন পেছনের চাকা ঘোরার চেষ্টা করবে, স্বাভাবিকভাবেই চাকাটা স্কিড করবে এবং আপনি তখন ব্যালেন্স রাখতে কষ্ট হয়ে যাবে। তো এটা ঠিক করার জন্য কি করতে হবে, আইবিএসের যে সেটিংটা আছে, এটা আপনার ম্যানুয়ালি লেখা আছে কীভাবে এটা সেট করতে হয়, সেইভাবে পারফেক্টলি সেট করতে হবে। আর এটার জন্য আসলে দক্ষ মেকানিক দরকার। আপনি নিজেও পারবেন যদি আপনি ভালো করে টেকনিক্যালি জিনিসটা ভালো করে বুঝে নেন কী করতে হবে, তাহলে আপনি নিজেও পারবেন। আর ভালো কোনো মেকানিকের কাছে গেলে তারা এই জিনিসগুলো চেক করে দেয়। তবে আপনি ইউজার হিসেবেও কিন্তু এই জিনিসটা ঠিক হলো কি না অ্যাটলিস্ট সেটা চেক করতে পারেন ফ্রম ইউজার অ্যাসপেক্ট। সেটার একটা টিপস আজকে বলে দিই। সেটা হচ্ছে, ব্রেকটা যখন টেকনিশিয়ান অ্যাডজাস্ট করে দিবে, আপনি কি করবেন, গাড়িটা নিয়ে একটা ফাঁকা রাস্তায় যাবেন, ভালো এবং ফাঁকা রাস্তা, যাতে করে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো রিস্ক না থাকে। সেখানে গিয়ে আপনি 15, 20, 25 ম্যাক্স স্পিড তুলবেন। তুলে শুধুমাত্র বাম হাতের ব্রেকটা, ডান হাত এখানে ইউজ করবেন না, বাম হাতের ব্রেকটা হঠাৎ করে সাডেন ডিঅ্যাক্সিলারেট করে বাম হাতের ব্রেকটা ফুল হার্ড ব্রেক করবেন। ঠিক আছে, প্রয়োজনে দুই পাশে পা নামিয়ে নেবেন যাতে আপনি পড়ে না যান, ইমব্যালেন্স হয়ে না যান। আগে একটু বুঝে নেবেন যে আসলে ব্রেকটা কতখানি অ্যাডজাস্টেড হয়েছে, রিস্কি যেন হয়ে না যায় কাজটা, বাট আপনার কন্ট্রোলের মধ্যে রেখে স্পিডটাকে আপনি হার্ড ব্রেক করবেন। করলে কি হবে দেখবেন, আপনার চাকাটা দুইটা চাকাই থেমে যাবে এবং কিছুটা একটু স্কিড করবে। দেন একটু সামনে আগিয়ে আপনি দেখবেন যে দুই চাকায় যে রাস্তার উপরে যে টায়ারের ঘষাটা লেগেছে, এটার সাইজটা সমান আছে কিনা, অর্থাৎ দুইটা চাকা একই সাথে থেমেছিল কিনা। যদি একই সাথে থেমে থাকে, রাস্তার উপরে এই টায়ারের ঘষাটাও কিন্তু একই সমান হবে, এবং সেটা দেখে বুঝতে পারবেন যে আপনার দুইটা চাকা একই সাথে থেমেছিল। যদি দেখেন একটা চাকার দাগ আছে, আরেকটা চাকার কোনো দাগ নেই, তার মানে যে চাকাটার দাগ আছে ওই চাকাটা আগে থেমে গেছে। তো আমি পার্সোনালি প্রেফার করি পেছনের চাকাটা যদি সামান্য একটু আগে থামে সমস্যা নেই, কারণ সামনের চাকা আমি ডান হাত দিয়ে অন্য সময় থামাতে পারবো, সো এটা অসুবিধা নেই। কিন্তু পেছনের চাকা যেন পরে না থামে, অর্থাৎ সামনের চাকা যেন আগে থেমে না যায়। যদি দেখেন যে সামনের চাকার দাগ আছে, পেছনের চাকার দাগ নেই, তাহলে পেছনের চাকার ব্রেকটাকে আরেকটু টাইট দিতে হবে, অথবা সামনেরটাকে আরেকটু লুজ দিতে হবে। সো আপনি হাতের ব্রেকের কমফোর্ট অনুযায়ী ফ্রি প্লে যদি কম থাকে, তাহলে আপনি চাইলে সামনেরটাকে আরেকটু লুজ দিয়ে ফ্রি প্লে বাড়িয়ে নিলেন, অথবা মেকানিককে গিয়ে বললেন যে পেছনের চাকাটা আরেকটু টাইট করে দাও। তারপর আপনি সেম টেস্ট আবার করলেন। যখন আপনি দেখবেন দুইটা চাকা একই সাথে থামছে বা সামান্য একটু আগে পেছনের চাকা থামছে, মানে পেছনের চাকা টায়ারের দাগটা সামান্য একটু বড়, সামনেরটা ছোট, মিন্স আপনার ব্রেকিংটা পারফেক্ট হয়েছে। তখন আপনি চালিয়ে দেখবেন যে আকাশ পাতাল ডিফারেন্স। আপনার তখন মনে হবে যে না, এখন পারফেক্ট, কনফিডেন্স পাবেন আপনি চালিয়ে, এবং স্কিডিংটা ইনশাল্লাহ হবে না। আমি নিজে সেভারাল টাইম আমার নিজেরটা প্লাস আরও অনেকেরটা আমি এরকম টিউন করে দিয়েছি। এখন পর্যন্ত আমি নিজে হাতে যাদেরটা টিউন করে দিয়েছি, প্রত্যেকেই বলেছে ভাই এখন পারফেক্ট, খুব ভাল লাগছে এখন চালিয়ে। সো পজিটিভ ফিডব্যাক আমি পেয়েছি। সো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আই বিলিভ এটা আপনাকে অনেক হেল্পফুল হবে আপনার জন্য। এরপরে একটা কমন কোশ্চেন আসে, চাকার প্রেশার কত রাখবো? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ আপনি যখনই চাকার প্রেশার মেলানোর জন্য কোনো মেকানিকের কাছে যাবেন, বিশেষ করে রোড সাইডে যারা টায়ার শপগুলো থেকে মাঝে মধ্যে হাওয়া দিয়ে থাকেন, যখনই যাবেন ওরা একটা কাজ করে, সেটা হচ্ছে প্রেশার যাই থাকুক আপনার চাকায়, ও আগে কিছুটা প্রেশার দিবে, তারপরে প্রয়োজনে কমিয়ে দিবে, এবং ওর মতো করে ও একটা প্রেশার দিয়ে দিবে। এটা কেন করে আমি আপনাকে বলি। কারণ আপনি যদি শুধুমাত্র ওকে বলেন যে হাওয়ার প্রেশারটা একটু মেপে দেখো ঠিক আছে কি না, সে মেপে বললো হ্যাঁ ঠিক আছে, একটা প্রবাবিলিটি আছে, শুধু চেক করার জন্য আপনি ওকে কোনো টাকা দিবেন না। কিন্তু ও যদি একটু হাওয়া দেয়, সেটা যতটুকুই হোক, একটু ফুস করে আওয়াজ হলো মানে একটু হাওয়া দিয়েছে, তার মানে একটা খরচ আছে, আপনি ওকে 5 টাকা 10 টাকা যাই হোক দিবেন। সো এই সাইকোলজি থেকে ওরা যেটা করে, আপনার হাওয়া ঠিক থাকুক না থাকুক ওরা কিছুটা হাওয়া দিয়ে দেয়, এবং এই কারণে ম্যাক্সিমাম লোকই টায়ার প্রেশার যে রেকমেন্ডেশন আছে তার চেয়ে বেশি প্রেশার নিয়ে ঘুরেন। এবং এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কারণ আপনার চাকা স্কিড করার। আপনি যখনই টায়ারে এক্সট্রা প্রেশার দিবেন, আপনার চাকা অবশ্যই কিছুটা হলেও স্কিড করবে, অর্থাৎ নর্মাল যে ব্রেকিং এফিসিয়েন্সি সেটা কিছুটা হলেও কমে যাবে। হ্যাঁ, চাকার প্রেশার বেশি থাকলে চাকা বেশি দৌড়বে, হ্যাঁ মনে হবে যে চাকা লাফাচ্ছে বেশি, কিন্তু সেটা কখনোই আপনাকে মাইলেজ বেশি দিবে না, ওইটার আর কোনো বেনিফিট নাই, একমাত্র আপনার রাস্তায় ঝাঁকুনি বেশি লাগা এবং ব্রেকের এফিসিয়েন্সি কমে যাওয়া ছাড়া কোনো লাভ নাই। চাকার প্রেশার যদি কম থাকে তাহলে মাইলেজ কমে যায়, কিন্তু বেশি থাকলে মাইলেজ বাড়ে না, কোনো লাভই হয় না আসলে।
সো টায়ার প্রেশারটা সবসময় অ্যাকুরেট রাখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কত রাখবো, সেটা আসলে সেভারেল জায়গায় লেখা আছে। আপনার ওনার্স ম্যানুয়ালে লেখা আছে, আপনার টায়ারের গায়ে লেখা আছে, আপনার স্কুটার যদি হয় তাহলে আপনার যে সামনের যে পা রাখার জায়গা ড্যাশবোর্ড ওখানে দেখবেন স্টিকারের মধ্যে লেখা আছে। কারো কারো ক্ষেত্রে কোনো কোনো মডেলে আপনি দেখবেন যে চাকার পাশে যদি কোনো জায়গা থাকে সেইখানে স্টিকার দিয়ে লেখা আছে। অর্থাৎ সেভারেল জায়গায় এটা লেখা আছে যে প্রেশার কত রাখতে হবে। আমি স্ট্যান্ডার্ড মাইস্ট্রোর জন্য যদি বলি, মাইস্ট্রো যেহেতু আমি ইউজ করি, সামনের চাকায় থাকবে হচ্ছে 22, আর পেছনের চাকায় যদি আপনি একা চালান তাহলে থাকবে 29, আর যদি আপনি পিলিয়ন নিয়ে চালান তাহলে থাকবে হচ্ছে 36 পিএসআই। এই সবগুলো মাপই হচ্ছে পিএসআই এর। তো এটা আপনাকে মেনটেন করতে হবে, এর চেয়ে বেশি রাখার দরকার নেই। আমরা অনেকে মনে করি আমার পিলিয়ন তো অনেক বাল্কি, দুইজনে মিলে তো রিকমেন্ডেড পের লোড হচ্ছে 130, কিন্তু আমরা দুইজন মিলে তো প্রায় 150 কেজি, সো তাহলে আমাকে একটু বেশি রাখতে হবে। না, এটা করা যাবে না। কারণ আপনি যখনই রেকমেন্ডেশনের চেয়ে বেশি প্রেশার দিচ্ছেন আপনাকে মনে রাখতে হবে আপনার ব্রেকিং এফিসিয়েন্সি কিন্তু কমে গেল। সো আপনি যখন লোড বেশি নিয়ে চালাচ্ছেন তখন কি আপনার ব্রেক বেশি ভালো কাজ করা দরকার না কম ভালো কাজ করা দরকার? স্বাভাবিকভাবেই বেশি ভালো কাজ করা দরকার। সো কখনোই টায়ার প্রেশার ওভার রাখা যাবে না। বরং আমি রিকমেন্ড করি বৃষ্টির দিনে বিশেষ করে যখন রাস্তা পিচ্ছিল থাকে তখন আপনি বরং 1-2 পিএসআই কম রাখেন, দেখবেন আপনার গ্রিপটা ভালো হচ্ছে চাকার। হ্যাঁ, ক্ষয় একটু বেড়ে যাবে, বাট স্টিল আপনি গ্রিপটা ভালো পাবেন। আদারওয়াইজ সবচেয়ে বেস্ট হচ্ছে কোম্পানি যেটা রিকমেন্ড করে সেটাই রাখেন। তবে মনে রাখতে হবে এটা কিন্তু কোল্ড টায়ার প্রেশার, অর্থাৎ চাকা ঠান্ডা অবস্থায়। আমরা আরেকটা ভুল করি, আমরা রাস্তায় যেতে যেতে চাকা গরম হয়ে গেছে ওই অবস্থায় গিয়ে আমরা টায়ারের ভেতরে হাওয়া দিই, তখন কিন্তু প্রেশারটা অলরেডি ভেতরে বেশি আছে, তখন মাপলে কিন্তু পরে কোল্ড অবস্থায় আবার কমে যাবে। সো বেটার হচ্ছে চাকা নর্মাল, কোল্ড মানে একেবারে মানে বরফ ঠান্ডা না, নর্মাল টেম্পারেচার, অর্থাৎ চাকাটা ঠান্ডা অবস্থায় আছে, ওই সময় আপনাকে এই প্রেশারটা মেনটেন করতে হবে। অ্যান্ড নাও আরেকটা জিনিস আপনাকে বলে দিই, যেহেতু আমরা সবাই ইউজার, আমাদের লাগেই রেগুলার, মাত্র 100 টাকা থেকে শুরু হয় হচ্ছে একটা পেন্সিল টাইপের একটা প্রেশার গেজ পাওয়া যায় বাজারে, সেটার দাম 100 টাকা থেকে শুরু, 200, 300, 350 টাকা দামে অ্যাভেলেবেল প্রেশার গেজ পাওয়া যায়। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন বেটার হচ্ছে আপনি একটা প্রেশার গেজ কিনে আপনার টুল বক্সে বা বাসায় কোথাও রেখে দেন। এটা যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু আপনি সপ্তাহান্তে অন্তত একবার নিজেই চেক করে নিতে পারবেন যে আসলে আপনার হাওয়ার প্রেশার কত আছে চাকায়। তাহলে আপনাকে ওই রোড সাইড মেকানিকের ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, সে আন্দাজি যা লাগাই দিল বা যা করে দিল, আপনি বললেন 22, সে 25 করেই বললো হ্যাঁ ঠিক আছে। সে কখনো আপনাকে মিটারের রিডিং দেখে না, সে শুধু বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিছি। তো তাতে করে কিন্তু আপনার রিস্কটা থেকেই যায়। নিজের একটা প্রেশার গেজ থাকলে কিন্তু আপনি নিজেই এটা চেক করতে পারবেন। এখন কথা হলো আমি চেক করলাম, কিন্তু তারপরে হাওয়া যদি লাগে দিব কিভাবে? চেক করে তো লাভ নাই, সেই তো দোকানেই যেতে হবে। এটারও একটা সমাধান আছে। আমি নিজে যেটা করি, আমার বাসায় কিন্তু আমি সাইকেলের যে পাম্পার আছে 200-250 টাকা দাম, সেই পাম্পার দিয়েই হাওয়া দিই। মজার ব্যাপার হচ্ছে যে সাইকেলের পাম্পার দিয়ে প্রায় 70-80 পিএসআই পর্যন্ত হাওয়া দেওয়া যায়। তো যেহেতু 70-80 পিএসআই পর্যন্ত আমি পাম্প করে হ্যান্ড পাম্প দিয়েই হাওয়া দিতে পারি, আমার দরকার মাত্র 22 আর ম্যাক্সিমাম 36, তো সেটা তো আমি ইজিলি নিজেই করতে পারি। আমি আজ পর্যন্ত 5000 কিলো প্লাস চালিয়েছি, এখন পর্যন্ত আমি কখনো রাস্তার সাইড থেকে হাওয়া দিইনি। সবসময় আমি বাসায়ই হাওয়া দিই, বাসায়ই চেক করি, এবং এই জিনিসটা আমি আসলে রেগুলার মেনটেন্যান্সের মধ্যে নিয়ে এসেছি। সো হতে পারে এটা আমার মাইলেজের একটা টিপস, যেটা একটু পরে আমি আলোচনা করব। আমি কিন্তু এখন পর্যন্ত স্কুটারে অলমোস্ট 1000 পার হওয়ার পর থেকে কনস্ট্যান্টলি 45-এর আশপাশে মাইলেজ পাচ্ছি। এটা মাঝে মধ্যে কমে 43, 43.5 এরকম আসে, ইভেন হায়েস্ট 54 পর্যন্ত পেয়েছি আমি হাইওয়েতে। বাট সিটি রাইডে রেগুলারলি আমি 45-44 ইন বিটুইন এরকম একটা মাইলেজ আমি পাই। সো এটার জন্য কিন্তু এই চাকার হাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো আপনারা চাইলে একটা পাম্পারও কিন্তু ছোটো একটা পাম্পার কিনে নিতে পারেন। আপনার টায়ারের যে পাম্পের যে সাইজটা, এটা খুব কমন একটা সাইজ, মোটরসাইকেলের সকল মোটরসাইকেল গাড়ির এই একটাই সাইজ হয় নজল। জাস্ট পাম্পার কেনার সময় খেয়াল করবেন যে আপনার নজলের সাইজটা ওইটার সাথে ম্যাচ করে কিনা। ইদানিং ডুয়েল নজল পাওয়া যায় পাম্পারের, এটা রেডিমেড পাম্পারের দোকানে আপনি গেলেই পাবেন, একটা সাইকেলের জন্য একটা মোটরসাইকেলের জন্য, কারণ ইদানিং সাইকেলেও মোটা নজলের টিউব চলে এসছে। সো ওটা জাস্ট একটু দেখে কিনবেন যদি আপনি কিনতে চান। আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি দোকানে গিয়েই হাওয়া দিব এবং জাস্ট ও হাওয়া দেওয়ার পরে আমি চেক করে নিব, তাহলে সেটা করতে পারেন। তারা হাওয়া দিয়ে দিল, সে যদি একটু বেশিও দেয়, 36-এর জায়গায় 40 দিয়ে দেয়, 22-এর জায়গায় 25 বা 30 দিয়ে দেয়, আপনি পরে কিন্তু ওই মাথায় একটু আঙুল দিয়ে প্রেস করলেই কিন্তু হাওয়া বের করে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, অল্প অল্প বের করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা গেল চাকার হাওয়ার ব্যাপারে। আমি জানি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো হয়তো গুরুত্বপূর্ণ, আপনার হয়তো কাজে লাগবে। সো দেখতে থাকুন, এরপরের যে টপিকটা নিয়ে কথা বলবো
সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। খুব কমন একটা প্রশ্ন, ইঞ্জিন অয়েল কোনটা দিব, কোন গ্রেডের দিব। তো ইঞ্জিন অয়েল নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, ভিডিওর লিঙ্ক আমি এটার ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইঞ্জিন অয়েল নিয়ে অনেক আলোচনা করার আছে, অনেক কিছু বলা যায়। জাস্ট সিম্পলি একটা কথাই বলবো, কোম্পানি আপনাকে যে গ্রেডটা রিকমেন্ড করেছে এই গ্রেডেই থাকুন। কোম্পানি যদি মিনারেল রিকমেন্ড করে থাকে, মিনারেলই আপনার জন্য যথেষ্ট। আপনি সিনথেটিক ইউজ করতে পারেন, সেমি সিনথেটিক ইউজ করতে পারেন, সেটার জন্য আসলে আহামরি কোনো তফাৎ অ্যাটলিস্ট স্কুটারে আপনি পাবেন না। সেটা যদি আপনার স্পোর্টস টাইপের বাইক হয়, হায়ার সিসির বাইক হয়, যেটা আপনি মোটরসাইকেল রেস করবেন, অনেক লং ট্যুরে যাবেন, একটানা 100 কিলো চালানোর নিয়াত আছে, সেই সকল ক্ষেত্রে আপনাকে সিনথেটিক সেমি সিনথেটিক কিছুটা বেনিফিট দিবে। হ্যাঁ, শীতকালে কোল্ড স্টার্টেও আপনাকে সিনথেটিক কিছুটা বেনিফিট দিতে পারে, কিন্তু স্কুটার পয়েন্ট অফ ভিউ আহামরি কোনো তফাৎ নাই। স্টিল আপনি অ্যাফোর্ড করতে পারলে আপনি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট গ্রেড কখনোই চেঞ্জ করা যাবে না। গ্রেডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা ভিসকোসিটির সাথে রিলেটেড, এটা মুভিবিলিটির সাথে রিলেটেড, এটা অনেক কিছুর সাথে রিলেটেড। সো আপনাকে যদি 10W30 রিকমেন্ড করা থাকে, আপনাকে 10W30 দিতে হবে, 20W30 দেওয়া যাবে না, 20W40 20W50 দেওয়া যাবে না, 10W30তেই আপনাকে থাকতে হবে। এর বাইরে আমরা আরেকটা কোশ্চেন আসে এটার সাথে, যেহেতু ইঞ্জিন অয়েল বললাম, সেটা হচ্ছে যে গিয়ার অয়েল। গিয়ার অয়েল কোনটা দিব? প্রথম কথা হচ্ছে, স্কুটারের ক্ষেত্রে গিয়ার অয়েল বলে কিছু হয় না, কারণ স্কুটারের কোনো গিয়ার বক্সই নেই। শুনতে অবাক শোনাচ্ছে আমি জানি, বাট এটাই সত্য। আমরা স্কুটারের কনসেপ্টই তো এইটা, যে স্কুটারের কোনো গিয়ার নেই, তাই না? তাহলে এটা কি? এটা অটো গিয়ার, এটা হচ্ছে বিমেটিক ট্রান্সমিশন। সো এটা বেল্টের মাধ্যমেই এটার গিয়ার মেকানিজম পরিচালিত হয়। তাহলে এটার গিয়ার বক্সই নেই, গিয়ার অয়েল কোত্থেকে আসবে? এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফাইনাল ড্রাইভ। হ্যাঁ, ঠিকই আছে, গিয়ার মেকানিজম একটা আছে বটে, সেটা হচ্ছে শুধুমাত্র টর্কটাকে বাড়ানোর জন্য, চাকার ভেতরে পাওয়ারটাকে বাড়ানোর জন্য। বেল্ট মেকানিজমের একদম শেষ মাথায় গিয়ে একটা সেন্ট্রিফিউগাল ক্লাচ আছে, এবং সেইখানে একটা 3টা গিয়ারের একটা কম্বিনেশন আছে। বাট এইটা গিয়ার বক্সের মতো এঙ্গেজ ডিসএনগেজ হয় না, এটা অলওয়েজ ফিক্সড থাকে, ফিক্সড একটা রেশিওতে এটা ঘুরতে থাকে। 1 পাকের জন্য ওইখানে 9 পাক ঘুরবে, এরকম একটা রেশিও ওখানে দেওয়া আছে। সো ওইটার জন্য একটা অয়েল দরকার হয় বটে, এবং সেটা আসলে কিছুই না, সেটা ইঞ্জিন অয়েল। আপনার ইঞ্জিনের ভিতরে যে অয়েলটা, সেই অয়েলটাই সেখানে দরকার হয়। অ্যাটলিস্ট হিরোর সকল বাইকের জন্য এই কথাটা একদম কনস্ট্যান্ট। সো আপনার গিয়ার অয়েল বলে কিছু নেই, ফাইনাল ড্রাইভ অয়েল বলে এটাকে, এবং ফাইনাল ড্রাইভ অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিন অয়েল সেম গ্রেডেরই হবে। কোনো কোনো মডেলে, কোনো কোনো কম্পিটিশন মডেলে বা অন্য ব্র্যান্ডে কেউ কেউ ওখানে আরেকটু ভারী গ্রেড ইউজ করার কথা বলে। তো আপনার কোম্পানি যদি রিকমেন্ড করে ওখানে 80W90 দিতে হবে, বা 20W40 দিতে হবে, বা অন্য যে কোনো গ্রেড যদি রিকমেন্ড করে, তাহলে আপনি ওখানে ওই গ্রেডই দিবেন। বাট এগেন অ্যান্ড এগেইন আমি বলছি, ওটা কিন্তু গিয়ার অয়েল না। ওটা কোম্পানি যে গ্রেড রিকমেন্ড করবে সেই অয়েলটাই আপনাকে ওখানে দিতে হবে। আর আপনি যদি হিরোর ইউজার হন, তাহলে আপনার সামনে পেছনে অর্থাৎ ইঞ্জিনে এবং ফাইনাল ড্রাইভে একই অয়েল আপনি ব্যবহার করবেন, 10W30। তো কনফিউশন মনে হয় অনেকের কাছে, যে ফাইনাল ড্রাইভের অয়েল গ্রেড কারো কারো কোম্পানি, কোনো কোনো ব্র্যান্ড বলছে একটু ভারী ইউজ করতে, আপনি কেন সেম ইউজ করতে বলছেন? ভাই, ইঞ্জিনের ভেতরে যে গিয়ার বক্স, সেটার জন্য কি আপনারা আলাদা অয়েল দেন? দেন না তো। আপনার যদি বাইক হয়, বাইকের ক্ষেত্রে তো আপনি একই অয়েল আপনার ইঞ্জিনেরও কাজ করে, গিয়ারেরও কাজ করে। তো সেইখানে যদি সেটার কোনো সমস্যা না থাকে, এটাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, সমস্যা নেই বলেই কোম্পানি ওটা রিকমেন্ড করেছে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনাকে আলাদা বাজারে গিয়ে খোঁজার দরকার নেই কোথায় পাওয়া যাবে গিয়ার অয়েল, কীভাবে আমি ইউজ করব। এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার ইঞ্জিনে যে অয়েলটা, সেম অয়েলটাই আপনি ওখানে দিতে পারবেন। ইনফ্যাক্ট পেছনের ফাইনাল ড্রাইভের অয়েলটা নষ্টও হয় কম, যে কারণে এটার ইন্টারভালটাও অনেক বেশি। আপনি অনেক পরে, ম্যানুফ্যাকচারার বলছে 10,000 কিলো, আমি বলবো 10,000 কিলো না করেন, 2-3 সার্ভিস পরপর আপনি ইঞ্জিন অয়েলের সাথে ওটা চেঞ্জ করে ফেলতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট গিয়ার অয়েল। অ্যাকচুয়ালি নট গিয়ার অয়েল, ইট ইজ ফাইনাল ড্রাইভ অয়েল। এর বাইরে আর কি থাকে? আমি আরেকটা প্রবলেম পেয়েছি রিসেন্টলি, একজন বলছিল যে রানিংয়ে স্টার্ট অফ হয়ে যায়, মনে হয় যেন ফুয়েল শেষ হয়ে গেছে, দেন অনেকবার কিক দিয়ে সেলফ দিয়েও স্টার্ট দেওয়া যায় না, বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার 10-15 মিনিট পরে যখন আমি স্টার্ট দিয়েছি, সুন্দরভাবে স্টার্ট নিল এবং বাসায় চলে আসলাম। কেউ কেউ আমাকে এটাও বলেছে যে আমি ফুয়েল আছে কিনা চেক করার জন্য ফুয়েলের দেখলাম ঝাঁকি দিয়ে আছে, কাটায় দেখছি ফুয়েল আছে, কিন্তু স্টার্ট দিতে গেলে মনে হচ্ছে ফুয়েল পাচ্ছে না। তারপরে আমি কি করলাম, পেছনের ফুয়েল লিডটা খুললাম, খোলার পরে দেখলাম ফুয়েল আছে, দেন লাগানোর পর আবার যখন স্টার্ট দিলাম তখন ঠিকই স্টার্ট নিল। এটা কি ব্যাপার? ফুয়েল থাকা সত্ত্বেও ফুয়েল নাই, এরকম কেন মনে হয়? এটা খুব কমন একটা প্রবলেম হয় স্কুটারের ক্ষেত্রে। কারণ হচ্ছে স্কুটারের যে ব্রেদিং ভালভটা আছে ট্যাঙ্কের গায়ে, বাইকের ক্ষেত্রে কি হয়, বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু একদম সামনে ভিসিবল, হ্যাঁ, এবং এটার ক্যাপটাও একদম ডাইরেক্ট ওপেন থাকে।
সো ওই ক্যাপের নিচেই একটা ফুটা থাকে যেটা হচ্ছে ব্রেদিংয়ের জন্য, কারণ ফুয়েল ট্যাঙ্কের ফুয়েলটা যখন কমতে থাকবে ভেতরে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। ওই ভ্যাকুয়ামটার ফিল আপ করার জন্য বাইরে থেকে বাতাস ঢুকতে হবে ওখানে। তো সেইটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে বিভিন্ন BS4 BS6 বিভিন্ন মেকানিজমে সেটা করা হয়। তো স্কুটারের ক্ষেত্রেও ওখানে একটা টু ওয়ে ভালভ আছে। ওই টু ওয়ে ভালভের মাধ্যমে হচ্ছে ও আসলে ব্রেদিংটা নিয়ে থাকে। আবার এর ভিতরে যদি উচ্চচাপে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটাও একটা সাডেন প্রেশারের পরে গিয়ে ও বাতাসে ছেড়ে দিতে পারে, এরকম একটা মেকানিজম থাকে। তো আমরা অনেক সময় কী করি, আমরা অনেকেই জানি না যে ফুয়েল নেওয়ার সময় ফুয়েল নেকের নিচ পর্যন্ত ফুয়েল নিতে হয়, এর বেশি নেওয়া যাবে না। আমরা ফুল ট্যাঙ্ক বলতে বুঝি একদম গলা পর্যন্ত। গলা মানে হচ্ছে একদম ফুয়েল ট্যাঙ্ক ভিজিয়ে, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ ক্যাপ একদম ভিজে যাবে এই লেভেল পর্যন্ত ফুয়েল নিতে হবে। সো এইটাকে আসলে ওভার ফিলিং করা বলে, এবং আমরা আনকনশাসলি প্রায় 90% মানুষই এই ভুলটা করেন, তারা ওভার ফিল করে ফেলেন। আবার খালি করার সময় ফুল খালি করে ফেলেন। অ্যাকচুয়ালি রিকমেন্ড হচ্ছে ফুয়েল নেকের নিচ পর্যন্ত ফুয়েল নিতে হবে, এবং ট্রাই করবেন সবসময় হাফ অফ দ্য ট্যাঙ্ক ফুয়েল রাখতে। অর্থাৎ আপনার ফুয়েল গেজে যদি 5 দাগ থাকে তাহলে আপনি 2 দাগে নামার সাথে সাথেই বা 3 থেকে 2 দাগের মধ্যেই আপনি আবার ফুয়েল নিয়ে নেবেন। আপনার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি কথার কথা 5 লিটার হয় তাহলে আপনি সবসময় 2 লিটার করে ফুয়েল নেবেন। অর্থাৎ 2 লিটার শেষ, 2 লিটারে আনুমানিক ধরেন আপনি 90 কিলো 100 কিলো যেতে পারেন, তাহলে 100 কিলো পর আপনি আবার ফুয়েল রিফিল করে নেবেন। এটা হচ্ছে আইডিয়া। সো এইভাবেই আপনি ফুয়েল রিফিল করবেন, এবং যেটা বলছিলাম যে আপনি যখন ওভার ফুয়েল রিফিল করে ফেলেন তখন কি হয়, এই ফুয়েলটা ঝাঁকুনিতে কিছু অংশ ব্রেদিং ভালভের ওই লাইনে চলে যায়, গিয়ে ব্রেদিং ভালভটাকে লক করে ফেলে, সর্দি লাগার মতো ব্যাপার হয় আর কি। ওই জায়গায় ফুয়েল গিয়ে ওটা আটকে থাকে, ফলে যখন তার ব্রেদিং দরকার হয়, সর্দি লেগে আছে তো তখন আর সে ব্রেদিং নিতে পারে না। তখন কি হয়, ট্যাঙ্কের ভিতরে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে থাকার কারণে ও তেলটাকে বা ফুয়েলটাকে টেনে ধরে রাখে। তখন নিচে যে ভ্যাকুয়ামের প্রেশারে যে ফুয়েলটা যাওয়ার কথা, ওই ফুয়েলটা তখন আর ঠিকমতো পাস হতে পারে না, কার্বোরেটর জ্যাম হয়ে বা ফুয়েল পায় না, এবং আপনার স্টার্ট অফ হয়ে যায়, মনে হয় যেন ফুয়েল নেই। অথচ আপনি যখনই আবার ক্যাপটা খুলে দিলেন কি হলো, সাথে সাথে সে ফুল নিঃশ্বাস নিতে পারলো, বাতাসের প্রেশার ঠিক হলো, ভ্যাকুয়ামের প্রেশার ঠিক হলো, আপনার সাথে সাথে আবার স্টার্ট। বা কিছুই করলেন না, আপনি 10-15 মিনিট রেখে দিলেন, 10-15 মিনিটে আস্তে আস্তে সামান্য একটু একটু করে ওইখানের ভ্যাকুয়াম প্রেশারটা নর্মাল হলো, তারপরে স্টার্ট নিল। সো এইরকম যদি কখনো হয় তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে যে কখনো ওভারফিল করা যাবে না। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ওয়ার্কশপে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে আমার ব্রেদিং সিস্টেমটা অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কের ওপরের যে পাইপলাইনগুলো এটা একটু ক্লিন করে দাও। এটাই সমাধান, এটা করলেই ঠিক হয়ে যাবে। অনেক লোকাল মেকানিক কী করে, ওপরের ব্রিদিংয়ের পাইপটাই খুলে দেয়। আরও সহজ করে দিলাম, একদম ডাইরেক্ট। এটা করবেন না। এটা করলে যেটা হবে, আমাদের নাকের ভেতরে যেরকম ফিল্টার আছে, আমাদের নাক থেকে ফুসফুস যদি ডাইরেক্ট বাতাসে ওপেন থাকতো, কী হতো তাহলে? শ্বাসকষ্ট কম হতো, তাই তো? সর্দি লাগতো না। না, নিশ্চয়ই তা না, ক্ষতি হতো বরং তার চেয়ে বেশি। বাইরের ধুলাবালি ঢুকে যেত, তাই না? বাইরের ময়েশ্চার ঢুকে যেত। হ্যাঁ, তো ট্যাঙ্কের ভিতরে যদি আপনার বৃষ্টির পানি বা ময়েশ্চার ঢুকে যায়, ধুলাবালি ঢুকে যায়, এটা কিন্তু ট্যাঙ্কের জন্য ক্ষতিকর। মোস্ট ইম্পর্টেন্টলি ট্যাঙ্কের ভিতরে সবসময় কিছুটা গ্যাস তৈরি হবে, হ্যাঁ, ফুয়েলের গ্যাস। এটা যদি বাতাসে মিশতে থাকে তাহলে পরিবেশের যেমন ক্ষতি হবে, আপনার ফুয়েল লস হবে এইটার মাধ্যমে। থার্ড ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যখন বাইকটা পার্ক করে রাখবেন কোথাও, আপনি দেখবেন যে ওখানে ফুয়েলের গন্ধ আসছে, মনে হবে যেন ফুয়েল পড়ে আছে কোথাও। তো এই গন্ধটা কিন্তু আপনি পাবেন, এটাও ডেঞ্জারাস, কোনো কারণে ওইটা থেকে আগুনও লেগে যেতে পারে। সো এই জন্য এই পাইপলাইনটা খোলা যাবে না, এইটার ভাল্বটা প্রয়োজন হলে ক্লিন করে নিতে হবে, বা রং অ্যাডজাস্ট করা থাকলে, রং লাগানো থাকলে সেটা ঠিক করে নিতে হবে। সো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা, মোটামুটি এই কারণেই এই সমস্যাটা হয়। আরেকটা প্রবলেম হয় যে রানিং ঠিক ছিল, রাস্তায় এমনিতে এরকমভাবে কখনো অফ হয় না, কিন্তু আমি 50-60 স্পিডে ছিলাম, হঠাৎ করে কোনো একটা সামনের সিগন্যালের জন্য আমি আস্তে আস্তে থামালাম, এবং থামতে 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 ফাইনালি গিয়ে গাড়িটা স্টার্ট অফই হয়ে গেল। এটা তো হওয়ার কথা না, স্কুটার তো একটা নির্দিষ্ট স্পিডের পর আইডল স্পিডে চলতে থাকবে না, ক্লাস ডিসএনগেজ হয়ে যাবে, আমি ব্রেক করে দাঁড়িয়ে যাবো, ইঞ্জিন চলতেই থাকবে, কিন্তু তার ইঞ্জিনটাও অফ হয়ে যায়। আবার আমি সেলফ দিলে সাথে সাথে আবার ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। তো এইটা কেন হয়? এটা সাধারণত হয় হচ্ছে এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায়। এয়ার ফিল্টার জ্যাম হলে কী হবে, আপনি যখন হাই স্পিডে থাকবেন, অনেক জোরে বাতাস টানতে থাকবে, তখন ওই জ্যাম এয়ার ফিল্টারের ফাঁক দিয়েও কিছুটা বাতাস গিয়ে ইঞ্জিনটাকে সচল রাখবে। যখনই আপনি ডিঅ্যাক্সেলারেট করলেন, হঠাৎ করে ভ্যাকুয়াম প্রেশারটা কমে গেল, ইঞ্জিনের টানটা কমে গেল, তখন ওই বদ্ধ ফিল্টারের মাঝখান দিয়ে আর বাতাস আসতে পারে না, তখন সাথে সাথে স্টার্টটা অফ হয়ে যায়। আবার একটু ওয়েট করলেই ওই ফাঁকাটা পূরণ হয়ে যায় ভেতরের, কারণ ওটার ভেতরে তো আসলে ওই রকম ভ্যাকুয়াম ক্রিয়েট হবে না। সো যখনই বাতাস চলে আসে তখনই কিন্তু সাথে সাথে আবার স্টার্ট নিয়ে নেয়। সো এই সকল ক্ষেত্রে কী করতে হবে, এয়ার ফিল্টারটা নিয়ে ক্লিন করে আনতে হবে, আর যদি ভিসকাস টাইপের হয় তাহলে হয়তো আপনাকে চেঞ্জ করতে হবে। সাধারণত ড্রাই এয়ার ফিল্টারে এটা বেশি হয়।
তো এটা যদি হয় তাহলে আপনাকে এটা ক্লিন করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি তো মাত্র 500 কিলোমিটার আগেই সার্ভিস করে আসলাম, এত দ্রুত এইভাবে এয়ার ফিল্টার জ্যাম হয়ে গেল, এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ধুলাবালি প্রচুর বেশি, আর শীতকাল আসলে তো কথাই নেই, প্রচুর ধুলা উড়ে, যে কারণে এয়ার ফিল্টার খুব দ্রুত জ্যাম হয়ে যেতে পারে। 500 কিলোতেও এয়ার ফিল্টার জ্যাম হয়ে যেতে পারে। সো এই ধরনের লক্ষণ যদি দেখা যায়, এই ধরনের কোনো কারণে যদি আপনার স্টার্ট অফ হয়, আপনি বেস্ট সলিউশন হচ্ছে ইমিডিয়েটলি এয়ার ফিল্টারটা চেক করে ক্লিন অথবা চেঞ্জ করে নেওয়া। আর যদি এটা খুবই মাইনর হয় তাহলে আপনি ইগনোর করে আরও কিছুদিন চালাতে পারেন, আরও কিছুদিন পরে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। লাস্ট বাট নট লিস্ট, ভিডিও অলরেডি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, সেটা হচ্ছে মাইলেজ। স্পেসিফিকলি স্কুটারের মাইলেজ নিয়ে আমাকে বলতে বলা হয়েছিল, রিকোয়েস্ট পেয়েছি আমি অনেকগুলো। তো মাইলেজ নিয়ে অলরেডি আমি বলে ফেলেছি যে চাকার প্রেশার ঠিক রাখতে হবে, এয়ার ফিল্টার ঠিক রাখতে হবে, ক্লিন রাখতে হবে। এর বাইরে আর তেমন কিছু থাকে না আসলে স্কুটারের। যদি চাকার প্রেশার এবং এই দুইটা ঠিক থাকে, ট্রান্সমিশন সিস্টেমের জন্য আপনার পাওয়ার লস হতে পারে। সেটা আপনি টের পাবেন হচ্ছে হাই স্পিড উঠাতে গেলে দেখবেন এর বেশি স্পিড উঠছে না, বা আগে যে হারে আপনার স্পিড বাড়তো সেই হারে বাড়ছে না, এরকম কিছু হলে এটা সাধারণত হয়। এবং 6000 কিলোমিটার পর পর এই জন্য এটা রিকমেন্ডেড চেক করা খুলে যে বেল্ট এবং ক্লাচ, সেন্ট্রিফিউগাল যে ক্লাচ আছে, ক্লাচের শুটা, এগুলো ক্ষয় হয়ে গেছে কিনা। তো এই জিনিসগুলো যদি ঠিক থাকে, আমি ধরে নিচ্ছি যে বেসিক এইগুলো ঠিক আছে, যেগুলো আপনাকে রেগুলার মেনটেন করতে হয় সেটা হচ্ছে টায়ার প্রেশার, এয়ার ফিল্টারের ক্লিননেস, আরেকটা জিনিস হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ যদি ময়লা হয়ে যায়, কার্বন বেশি জমে যায়, তাহলেও কিন্তু আপনার, বা গ্যাপ ঠিক না থাকে স্পার্ক প্লাগের, তাহলে কিন্তু আপনার মাইলেজের উপরে এটা ইফেক্ট ফেলবে। সো এই বেসিক তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখেন, এর বাইরে আসলে তেমন কিছু নেই। এর বাইরে একটা জিনিসই থেকে যায়, সেটা হচ্ছে আইডল আরপিএম। আইডল আরপিএমটা আসলে সবাই কমের দিকেই রাখে, কেউ বেশি রাখে না, বাট আসলে কম রেখে খুব একটা লাভ হয় না। আপনাকে আইডল আরপিএম যেটা কোম্পানি রিকমেন্ড করে, যেমন হিরোর জন্য হচ্ছে 1700 প্লাস মাইনাস 200, অর্থাৎ 1500 থেকে 1900-র মধ্যে। আমি সবসময় স্ট্যান্ডার্ড 1700 রাখি, আমি 1500ও রাখি না, কারণ হচ্ছে 1700ই আমার কাছে কমফোর্টেবল লাগে, এবং 1700 রেখেই কিন্তু আমি 45 মাইলেজ পাচ্ছি। সো কমিয়ে রেখে আসলে আপনি খুব বেশি মাইলেজ বাঁচাবেন এটা আশা করা বোকামি। বরং কারণ হচ্ছে আপনি তো আইডলে আসলে বেশিক্ষণ থাকেনও না। জ্যামের মধ্যে আপনি সর্বোচ্চ কতক্ষণ ইঞ্জিন স্টার্ট দিয়ে বসে থাকেন? যদি দেখেন জ্যাম 3-4 মিনিট, তাহলে কিন্তু আপনি স্টার্ট অফ করে রাখেন। সর্বোচ্চ 30 সেকেন্ড 20 সেকেন্ড আমরা ইঞ্জিন স্টার্ট দিয়ে রাখি। তো এইটুকুর মধ্যে আপনার এমন কোনো ফুয়েল খরচ হবে না 1500 আর 1700-র মধ্যে যে আপনার অনেক বেশি ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। সো বেটার হচ্ছে আইডলটা অ্যাডজাস্ট রাখেন। হ্যাঁ, যদি আপনি বেশি রাখেন, 2000 প্লাস রেখে দেন, তাহলে কী হবে, গাড়ি আপনি ব্রেক ছেড়ে দিলে দেখবেন একা একাই গাড়ি আগানো শুরু করছে, মানে এত বেশি রেখেছেন। সেটা হলে আপনার স্বাভাবিকভাবেই মাইলেজ ইফেক্ট ফেলবে। সো 4টা জিনিস তাহলে আপনার জন্য প্রযোজ্য হলো। সেটা হচ্ছে যে আপনাকে এয়ার ফিল্টার ক্লিন রাখতে হবে, স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে। 3 হচ্ছে আপনাকে টায়ার প্রেশার ঠিক রাখতে হবে, এবং আপনার আইডল আরপিএম ঠিক রাখতে হবে। আর এর বাইরে যদি রেগুলার চেক আপ যদিও না, বাট একটা শিডিউল মেনটেন্যান্সে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের বেল্ট এবং ক্লাচ শু। এই কয়টা জিনিস যদি ঠিক থাকে এবং আপনি যদি ওভারলোড না করেন, আপনি যদি কুইক পিক আপ না দেন, হ্যাঁ, অনেকে আছে যে মানে খুব দ্রুত যাওয়ার একটা প্রবণতা, এবং ইকোনমি জোন মেনে চালান, তাহলে আপনার মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো আসবে। অ্যাটলিস্ট 40 প্লাস মাইলেজ আপনি সিটিতেই পাবেন। সো আজকে আর লম্বা করব না ভিডিও। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, আরও কোনো প্রশ্ন থাকে স্কুটার নিয়ে যদি আরেকটা পর্ব করার দরকার হয় আমি করব। আপনারা প্রশ্নগুলো করতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।